20 মার্চ সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জঙ্গি হামলা বিএনপির মদদে বলছে আওয়ামী লীগ, সরকারের বক্তব্যে অসঙ্গতি দেখছে বিএনপি। কৌশলগত সুবিধা বিবেচনা করে বাসা ভাড়া নিচ্ছে জঙ্গিরা, বেছে নিচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। শাহজাদপুরে মেয়র মিরুর অস্ত্রের গুলিতেই সাংবাদিক শিমুল নিহত, ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন। বিএনপি জামাতের মধ্যে জঙ্গি হামলা হচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের। জঙ্গি ইস্যুতে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করেন তিনি। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশের প্রস্তুতি পরিদর্শনের সময় তিনি অভিযোগ করেন। অন্যদিকে সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজধানীতে এক আলোচনা সভায় জঙ্গি নির্মূলে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জঙ্গি হিসেবে আটক ও নিহতদের নিয়ে তাদের পরিবার ও আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য, পরস্পর বিরোধী মন্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। জঙ্গি সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে জানতে চাইবো যে তিনটি বিষয় এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এক হচ্ছে গত শুক্রবার ব্যারাকে আত্মঘাতী হামলা পর গ্রেপ্তার আব্দুল হানিফ মৃধা অসুস্থ হয়ে মারা যান বলে র্যাব দাবি করছে, কিন্তু হানিফ নিখোঁজ হওয়ার পর তার পরিবার জিডি করেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় ধরে তাকে অনেক আগেই তুলে নেওয়া হয়েছিল। সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে আপনার কাছে এই ঘটনার ব্যাখ্যা কি? এর দায় সরকার এড়াতে পারে বলে আপনি মনে করেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সরকারকে এড়ানোর প্রশ্ন করব না, আর সমর্থনের ব্যাপারটা হচ্ছে বাস্তবতা যেটা কি। র্যাবের যে ক্যাম্প যেটা বলি আর কি, হেডকোয়ার্টার নয়, ক্যাম্পে যেটা আত্মঘাতী হামলা বলা হয়, এটা কিন্তু নতুন ফেনোমেনন আমাদের এখানে হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উদ্ভূত কার থেকে হলো। আজকের অনেক কথা বলা হয়, আমরা বাংলা ভাই ব্যাপারটাও দেখেছি, তখন বলা হয়েছিল মিডিয়ার সৃষ্টি। আমরা কিন্তু সেসব কথা বলি না। আমরা বলেছি যে যে কোনো পরিস্থিতিতে জঙ্গি হামলা হোক, যে নামেই হোক, আমরা এটা মোকাবেলা করব এবং জনগণের সমর্থন নিয়ে মোকাবেলা করব। আমাদের এটাই হল মূল যে নীতিমালা বা মূল শক্তি জনগণ। তার সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই জঙ্গি হামলা বা জঙ্গি উত্থান, এটা যেভাবে আমরা হলি আর্টিজমের ঘটনার পর থেকে চেষ্টা করেছি এবং সে চেষ্টা আমরা সফল হয়েছি। পৃথিবীময় কিন্তু এই জঙ্গি হামলা বিভিন্ন দেশে হচ্ছে, বিভিন্ন প্রকারে হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে যদি আমি বিচার করি, তাহলে পরে আপনি দেখবেন বিভিন্ন অন্য জায়গায় পৃথিবীর যে সমস্ত জায়গায় জঙ্গি হামলা বলি বা সন্ত্রাসী হামলা বলি, যে নামেই বলি না কেন, তার থেকে কিন্তু আমাদের এখানের যে হামলাগুলি হচ্ছে সেইখানে কিন্তু সেই অনুপাতিক ভাবে প্রচারটা বেশি, কিন্তু আসলে সেভাবে কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমি আপনার বক্তব্যের সাথে শতভাগ একমত, কিন্তু তিনটি বিষয়ের কথা বলছিলাম, যে তিনটি বিষয় হচ্ছে, এক, আমরা এটি জঙ্গি হামলা বা জঙ্গি হামলার জন্য তারা এক হচ্ছিল কিনা সেটি আমরা কিভাবে নিশ্চিত হবো, যখন আমরা জানি যে র্যাব যে বলছে যে মোহাম্মদ হানিফ সেখানে মারা গেছেন, তিনি তার পরিবার বলছে তাকে অনেকদিন আগেই গ্রেফতার করা হয়েছিল, যে র্যাব সদস্যরা সেখানে আহত হয়েছেন বলে জানছি আমরা, তাদের আর কোনো খোঁজ আমরা পাচ্ছি না। আমরা শুধু জানছি যে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কোনো ভিডিও ফুটেজ কিভাবে একজন আত্মঘাতী বোমা নিয়ে ওই জায়গার মধ্যে ঢুকে তারপর কোন পর্যায়ে সে বিস্ফোরণ ঘটালো সেগুলো আমরা কিছু দেখি নাই। আমাদের সন্দেহ করার কোনো কারণ আছে কিনা, কোনোভাবে নারায়ণগঞ্জের ঘটনার মতো বা অন্য কোনো জায়গার ঘটনার মতো কোনো ধরনের মিসডিমেনর হয়েছে কিনা সেটি আমরা কিভাবে নিশ্চিত হতে পারবো? অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। দেখুন, আমি জিনিসটাকে অন্য জায়গায় কিভাবে ঘটেছে তার সাথে তুলনা করতে চাচ্ছি না। প্রত্যেকটি ঘটনা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্রভাবে মনে করি আমি। আমার ক্রিমিনাল লজিতে যেটা বলা হয় যে প্রত্যেকটি ঘটনা একটা যোগসূত্র থাকে, কোনোটার যোগসূত্র থাকেও না, কিন্তু প্রত্যেকটি ঘটনা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বতন্ত্র ঘটনা। এটার সাথে আরেকটার সাথে মিলিয়ে দেখা যাবে না। যোগসূত্র যদি বের করা যায় সেটা তো নিবিড় তদন্তের ব্যাপার। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হঠাৎ করে যে ঘটনাটা ঘটেছে, র্যাব যে ক্যাম্পের উপরে যে আক্রমণ, এটা একটা আমার মনে হয় যে যারা এটা করেছে জঙ্গি
তৎপরতা চালাচ্ছে। তার একটা এই যে ছেলেটি আহত বা নিহত হয়েছে, আহত না নিহত হয়েছে, তার বয়স দেখলে বুঝবে তার ম্যাচুরিটি অফ ব্রেইন হবার মতন তার ই ছিল। তাকে হয়তো উদ্বুদ্ধ করা হয়েছে, ব্রেইন ওয়াশ করা হয়েছে, তার ফলে সে শহীদি দরওয়াজা যেমন বলা হয় বা কি দেওয়া হয়েছে, তাকে জীবিত থাকলে হয়তো পাওয়া যেত বা জানা যেত। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট এটা হতেই পারে। এটা যদি উদ্বুদ্ধ হয়ে কেউ যদি নিজের আত্মহত্যা দিতে চায়, হাউ ক্যান স্টপ হিম? কিন্তু এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা আমাদের যে সফলতা, যেটা পৃথিবীময় মোটামুটিভাবে স্বীকৃত হয়েছে যে আমাদের উন্নয়নের সাথে সাথে এই যে আইন শৃঙ্খলার অবস্থাটা যে আমরা যেভাবে এটা নিয়ন্ত্রণে রেখেছি, জঙ্গিবাদ বলি যে ভাষাই বলে না কেন, সেটাতে কিন্তু অনেকে এটাকে একটা চ্যালেঞ্জ মতন মনে করে সেটাকে এই কালিমা লেপন করার জন্য একটা চেষ্টা করে। না, এটা আওয়ামী লীগের মুখপাত্র বা শীর্ষ নেতাদের মতো আপনিও মনে করেন কিনা এই জঙ্গি হামলা যেটি হচ্ছে সেটি বিএনপি জামায়াতের মদদে হচ্ছে? এটি মনে করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ বা এমনকি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সও আমাদের কাছে রয়েছে কিনা আসলে? দেখুন, আমি ঢালাওভাবে ভাবে বলতে চাচ্ছি না। কে কি বলেছেন সেটা তাদের যদি ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত তার কাছে যে তথ্যপত্র আছে তারপর বলেছেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আপনি সিকোয়েন্স অফ ইভেন্ট যদি দেখেন, ঘটনা প্রবাহ ধীরে ধীরে অবলোকন করেন, দেখবেন যে এই 5ই মে যে ঘটনাটা ঘটেছে হেফাজতের থেকে, তার আগের থেকে দেখেন এই জামায়াত যে সন্ত্রাসী কর্মকাণ্ড 2000 যে নির্বাচনে করেছে, সেইখানে কিন্তু অস্বীকার করে কিছু না। জামায়াত এবং বিএনপির একটি অংশ তারা এগুলি ঘটিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড। তার ভিতরে হত্যা, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো, গরু পোড়ানো, নানা ধরনের, এগুলো আমরা সবাই জানি। সেইটার থমকে গেছিল বিকজ আমাদের তৎপরতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা সেটা বলবো। সেইটার থেকে তাদের লিঙ্ক আপ আছে কিনা সেটা হয়তো নিবিড় তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু বাস্তবতা যেটা আমরা যেটা দেখেছি, বিএনপি শাসনামলে যখন বাংলা ভাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তখন সরকারের মন্ত্রী বলেছিল এটা মিডিয়ার সৃষ্টি। আমরা কিন্তু সে কথা বিশ্বাস করি না, আমি বাস্তবতাকে বিশ্বাস করি। আমরা মনে করি যে বিষয়টা কি, কার ইন্ধনে, কার অনুপ্রেরণ হয়েছে, সেটা আমরা নিবিড় তদন্তে বেরিয়ে আসবে। তবে স্বাভাবিকভাবেই একটা নির্বাচন পূর্ববর্তী ঘটনা থেকে পরবর্তী ঘটনা থেকে একটা সাধারণ পারসেপশন, ধারণা হতে পারে যে এর পেছনে হয়তো বিএনপি এবং জামায়াতের একটি অংশের মদত বা ইন্ধন থাকতে পারে। আর নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে 1.5 বছর পর যেহেতু দেশে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের জন্য এই ধরনের হামলা অবশ্যই অন্তরায়। নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের জঙ্গি হামলা কিভাবে অন্তরায় হতে পারে বলে আপনি মনে করেন? এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যখন আপনার কথায় এটি স্পষ্ট যে জামায়াতে ইসলামের একটি প্রত্যক্ষ মদদ এগুলির মধ্যে থাকতে পারে, আমরা অনেকবারই জামাতকে নিষিদ্ধ করার কথা শুনেছি, আমরা শুনেছি যে সেটি আসলে আদালতে বিবেচ্য বিষয় আছে, কিন্তু আদালতে মামলাটি যে মেনশন করা হচ্ছে না সেটিও আবার কেউ কেউ বলছেন যে সরকারেরও আসলে এটি নিষ্পন্ন করার খুব বেশি আগ্রহ নাই। আবার আগেকার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তো বলেছিলেনই যে নির্বাহী আদেশেই জামাতকে নিষিদ্ধ করা সম্ভব। জামায়াতকে শুধু দোষের দায় চাপানোর জন্যই কি নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার উদ্যোগ নিচ্ছে না কিনা? নির্বাচন এবং জামায়াত প্রশ্ন যদি একটু বলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন ওবায়দ। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। যেহেতু বিষয়টি উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সেখানে একটা সিদ্ধান্ত হবে, সে চূড়ান্ত সিদ্ধান্ত, কাজে আমরা আইনের শাসনে বিশ্বাস করি বলেই ওই নির্বাহী আদেশের দ্বারা সম্ভব। এটা আমাদের মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী বলেছে, সেটা তার পয়েন্টের মধ্যে সঠিক বলেছেন যে নির্বাহী আদেশ দ্বারা করা যায়। কিন্তু আমরা সেই দিকে স্বেচ্ছাচারিতার দিকে না গিয়ে, যেহেতু এটা আইনের আশ্রয় নেওয়া হয়েছে, আইনের প্রক্রিয়ার মধ্যে আছে, একথা কি ঠিক যে আদালতে, উচ্চ আদালতের বিচারাধীন প্রায় 3-3.5 বছর ধরে এটি মেনশন করা হয় না? এই বিষয়টি কি ঠিক? দেখুন, মেনশন করবে কারা? যারা এগ্রি পার্সন, যারা সক্ষুব্ধ, তারা এটা মেনশন করে আর চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করবে। আরেকটি কথা আপনার বলে রাখি আমি, বিকজ আই এম এ লয়ার অব দি, ওইখানে আইনজীবী একজন সুপ্রিম কোর্টের, সেখানে বলতে যে এই প্রক্রিয়াটা কিন্তু যারা বলেন তারা ঠিক বাস্তবতাটা দেখতে হবে। এখানে কিন্তু এক সময় ছিল আমরা মেনশন স্লিপ দিতাম সকালবেলা প্রত্যেক রবিবার মামলাটা আনার জন্য বা উপরে আনার জন্য বা এই ধরনের কোনো প্রার্থনা নিয়ে।
এই বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা আসার পরে এই ব্যাপারটা বন্ধ করেছেন, কারণ এইতে রোববার দিয়ে প্রায় অর্ধেক বেলা চলে যেত এই মেনশন স্লিপ দিতে দিতে। সুতরাং এখন আর মেনশন স্লিপের প্রশ্ন আসে না। এখানে যেটা করা যায়, এই চেম্বার জজের কাছে, মাননীয় চেম্বার জজের কাছে যে অ্যাপ্লিকেশন দেওয়া যায়, সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু বলতে হবে এটা আর্জেন্সি কেন, কি বিষয়। সুতরাং এই ব্যাপারটা মূলত যারা অ্যাগ্রিভ, যারা এটা করেছেন তাদের উপরে নির্ভর করে। তা যাই হোক, আপনি যেটা বলেছেন সেটা আমার মনে হয় যে অতি সত্বর হয়তো এটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে মুভ করতে পারে, যাতে করে এটা তরিত শুনানি হয়। কিন্তু যারা সক্ষম, তো তারা কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার জানা নাই। অ্যাডভোকেট ইউসুফ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এড্রেস স্পিকে একটা বিরতি নিচ্ছি। এড্রেস স্পিকে যখন ফিরবো তখন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আমাদের সঙ্গে থাকবেন। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন র্যাবের হাতে গ্রেপ্তার যুবকের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। র্যাবের হাতে যে গ্রেপ্তার যুবক মৃত্যু বরণ করেছেন, তাতে কি ধরনের অসঙ্গতি বিএনপি দেখতে পাচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন? আমি যেটা বলতে চাচ্ছি, জঙ্গির যে সমস্যাটা আসলে জাতীয় সমস্যা। আমাদের দেশকে এগিয়ে নিতে হবে, নাগরিকদের জীবন ও সম্পদ নিরাপত্তা দিতে হবে। এই সমস্যার সমাধান অবশ্যই আমাদের করতে হবে। আজকে গণতন্ত্র হুমকির সম্মুখীন, মানবাধিকার হুমকির সম্মুখীন, আইনের শাসন হুমকির সম্মুখীন। কিন্তু আওয়ামী লীগ নেতারা কোনো ঘটনা ঘটলেই তদন্তের আগেই তারা কিন্তু তাদের স্টেটমেন্ট, বক্তব্য তৈরি থাকে, তারা বলে দেন যে বিএনপি জড়িত। হয়রাজ কিন্তু এই পর্যন্ত যত লোক আইডেন্টিফাই হয়েছে, বেশিরভাগ জায়গায় এখানে আওয়ামী লীগের নেতাদের ছেলেবেলেরাই অনেকে তাদেরকে পাওয়া গিয়েছে। আর এখানে আপনার যে পরিবারের ছেলে মারা গিয়েছে, তার পরিবার থেকে দাবি করেছে, আজকাল পত্রিকা আসছে 15 দিন আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে র্যাব গ্রেপ্তার করলে কেন এই ঘটনার মধ্যে তাদেরকে দেখাবে? তাহলে পরিবার মিথ্যা কথা বলছে বা র্যাব সত্য কথা বলছে না, দুইটা একটা আসে। আমি মনে করি এই ব্যাপারটাকে এইভাবে হালকা মানুষকে কোনো কাউকে ধরতে পারছে না র্যাব এত অক্ষম বা আমাদের আইনশৃঙ্খলা এত দুর্বল যে কোনো জঙ্গিরে তারা জীবিত ধরতে পারতেছে না, সবাইকে মেরে ফেলতেছে। যারা ক্রস ফায়ারে মারা যায় বা গুলিতে মারা যায়, হোয়াট এভার, এটা ঠিক না। তাদের দায়িত্ব হলো যে অপরাধ করে, যে জঙ্গি হামলা করে, যে আমাদের এস্টাবলিশমেন্ট নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে, অবশ্যই তাদের ধরতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের জানতে হবে শিকড় কোথায়। আপনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে প্রায়ই এটি আসলে কোনো ঘটনা ঘটলে এটি বিএনপি বা জামাতকে দোষ দেওয়া হয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে এবার যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গিবাদের সাইনবোর্ড সামনে আনছে বা সরকার জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে জঙ্গিবাদের সাইনবোর্ড কেন ব্যবহার করতে হবে? সরকারের টিকে থাকতে কি অসুবিধা এমনিতে হচ্ছিল বা এমনিতে হচ্ছে? জঙ্গিবাদের সাইনবোর্ড কেন সরকারকে ব্যবহার করতে হবে? সম্ভবত আমাদের বিএনপি মহাসচিব কেন বলেছেন, সম্ভবত এই কারণে বলেছেন, এই সরকার তো নির্বাচিত হয়নি জনগণের সমর্থনে। এখন যে কোনো অজনপ্রিয় সরকার বা সামরিক সরকার বা নির্বাচন নয় সরকার, তারা যেটা ক্ষমতায় থাকার জন্য জাতির মাইন্ডটাকে, মানুষের নাগরিকদের মাইন্ডটাকে, মনটাকে ডাইভার্ট করার জন্য অনেক সময় পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয়, জাতিকে ঐক্যের ডাক দেয়। এখানে একইভাবে ধরেন ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করার সাহসও নেই, ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই সরকারের। সুতরাং আর দরকারও নেই আমাদের এখন একমাত্র হলো যে এটা এই সম্ভবত মহাসচিব এই জন্য বলছেন, কিছুদিন পর জঙ্গি ইস্যুটা নিয়ে আসার পর আর পত্রপত্রিকায় পরস্পর বিরোধী বক্তব্য আসছে, আইন সম্মেলনে এক কথা বলছে। কিন্তু আপনি যে পরিস্থিতির কথা বললেন, সেই পরিস্থিতি একটি শক্তিশালী বিরোধী দল বা শক্তিশালী একটি গণমতের বিপক্ষে যদি সরকার থাকে, তখন সরকারকে এগুলি হয়তো পাশের দেশের সাথে যুদ্ধ করা বা অন্য কোনো ফর্মে অন্য কোনো কিছু করার জন্য ব্যস্ত থাকতে হয়। সরকার তো শান্তিতে আছে, মানে জঙ্গিবাদের সাইনবোর্ড ব্যবহার করা তো অন্তত এই মুহূর্তে সরকারের কোনো কারণ নাই।
আমি আপনার সঙ্গে একমত না। সরকার শান্তিতে নেই, সরকার অশান্তিতে আছে। কারণ আওয়ামী লীগের যে ক্যারেক্টার, বিভিন্ন আন্দোলন সময়ের মধ্যে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় থাকবে এটা আওয়ামী লীগ নেতা করে কখনো চিন্তা করে নাই। 5ই জানুয়ারি নির্বাচনে যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগ আজকে কিন্তু মানে সংগঠন পর্যায়ে জনসমর্থনে শেষ পর্যায়ে চলে আসছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। যারা জানে সবাই রিয়েলাইজ করছে এই সরকার নির্বাচিত নয়, এবং তারা এই কারণে এই বিপদ আছে, তাদের নিজস্ব সমস্যা আছে, দুশ্চিন্তা আছে, এবং মানুষকে চাষিবে করার জন্য আজকে হয়তোবা মহাশয় যেটা বলেছেন যে ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য, জাতির দৃষ্টি অন্যদিকে রাখার জন্য এইসব হয়তো কোথাও ঘটনা ঘটছে, কোথাও হয়তো এসব নাটকের সৃষ্টি বা হচ্ছে। উল্টোটাও হতে পারে কিনা যে বিএনপি যেহেতু এখন সামনে মিটিং মিছিল বা রাজনৈতিক কর্মসূচি সেভাবে করছে না, সেহেতু কোনো না কোনো গোষ্ঠীকে মদদ দিয়ে সরকারকে একটু বেকায়দায় ফেলানোর চেষ্টা করতে পারে কিনা, যেমন দাবি করছে আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। বিএনপি মদদ দিয়ে এগুলি করতে পারে কিনা? আমি মনে করি না। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি সেক্টর কমান্ডার শহীদ জিয়া রহমান, এই দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের বক্তৃতা বিবৃতিতে বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধে কোনো সুবিধাও নেই এই দল। মুক্তিযুদ্ধের এই দলের বেশিরভাগ দেশের বেশিরভাগ মুক্তিযুদ্ধ এই দলে আছে। সুতরাং বিএনপি জঙ্গিবাদ সমর্থন দিবে কেন? বিএনপি কোনো কারণ নেই। আর হলো সরকার দায়িত্ব, আপনার দেশে রুল করবেন আপনি, আপনার দায়িত্ব অন্যরা যেন মিটিং মিছিল করার সুযোগ পায়। তাহলে কিসে কোনো অন্তর দেশ? এটা তো দেশ হলো কি কন্ট্রোল ডেমোক্রেসি, সরকার যা যা দরকার তাই নিয়ন্ত্রিত ডেমোক্রেসি। এই জন্য আমার মনে হয় সরকার একটু বেকায়দায় পড়লে বিএনপির একটু সুবিধা কিনা? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আশকোনার ঘটনা ঘটলো দুই দিন আগে নাকি? জি, শুক্রবার। এখনো তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত চলছে, এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বললে তবু এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতো যে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন এর কি ইনভেস্টিগেশন চলছে। এখন আওয়ামী লীগ একজন নেতা বলবেন যে বিএনপি জড়িত, উনি কি সরকারের অংশ? উনি মন্ত্রী? আসলে এটাতে কিন্তু সমগ্র ডাউট টানতেছে। আর লাভ হবে না আপনার এগুলা করে। তো আপনার আপনি দলটি সমর্থন করেন বলে, বিএনপি কে সমর্থন করেন বলে আপনি শুধু সরকারকেই দেখবেন। আপনি দেখলেন না বিএনপি তার প্রথম প্রতিক্রিয়ায় বলেছে সরকার এগুলি পৃষ্ঠপোষক। প্রথম প্রতিক্রিয়ায় বিএনপি এই কথা বলেছে। জি জি, আমি দেখেছি এটা। তো এটা ধরেন আপনি শোনেন, আমি বলবো কেন শোনেন, বিএনপি ক্ষমতা থাকার সময় ওই যে বাংলা ভাই, বিএনপি সরকারের সময় বাংলা ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল, কঠোর হস্তে জঙ্গি দমন চেষ্টা করেছিল বিএনপি। বাংলা ভাই শাস্তি হয়েছিল, ট্রায়াল হয়েছে, বিচার হয়েছিল বিএনপি ক্ষমতার সময়। পরে ফাঁসি কার্যকর করেছে পরে সরকার এসে, তত্ত্বাবধায়ক সরকার এসে। এখন যেটা হলো, বিএনপি তো সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল, কঠোর হস্তে দমন করছে। আওয়ামী লীগের কি সমস্যা? আওয়ামী লীগের সরকার তারা চালায়, দায়িত্ব আওয়ামী লীগের। তাদের ব্যর্থতা দেশে কেন এত জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, এবং মানুষের জীবন হানি হচ্ছে কেন, এবং আজকে গুম হচ্ছে রাজনৈতিক জঙ্গির নামে বলে আপনি বিরোধী দলকে কোনো স্পেস দিচ্ছেন না। আপনি শরৎ উদ্যানে আওয়ামী লীগ 10টা মিটিং করছে, বিএনপি মিটিং করতে দিচ্ছেন না, এখানে হামলা হইতে পারে। এটা বুঝেন না আপনারা? শুনেন, আপনি না বুঝবেন না কেন, সবাই বুঝছে, জাতীয় বুঝে, কিন্তু এখন কিছু বলার নাই। কারণ প্রশাসনের উপর সরকারের শক্তি, আমাদের সংবিধান অনুযায়ী জনগণের ক্ষমতা উৎস, এই সরকার জনগণের ক্ষমতা উৎস না, এই সরকারের জনগণ মালিক, ক্ষমতা উৎস আর্টিকেল 7 আর এখানে কি হলো, ক্ষমতা উৎস হলো মালিক, ক্ষমতার মালিক আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজেপি হলো ঈশ্বর ক্ষমতা উৎস। এই জন্য তারা বিভিন্নভাবে গেম করতে চেষ্টা করে। কিছু ঘটনা ঘটে না তা না, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের দায়িত্ব, যারা ব্যর্থ হয়েছে মানুষ জীবনের সম্পত্তি। মানে বাংলাদেশে যত রকম নাশকতার ঘটনা ঘটেছে বা যা কিছু মিলিটেন্সির উদ্ভব ঘটেছে, যে সময় যে সরকার ক্ষমতা ছিল তাদেরই ব্যর্থতা এটি। ডেফিনেটলি ওকে, সরকারের দায়িত্ব জীবনের মানুষের নিরাপত্তা দেওয়া। সরকার যদি না পারে,
সরকার পুরোপুরি ব্যর্থতা। তার মানে অনেক রমনা বটমূলে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে যত জায়গা 21 আগস্টে গ্রেনেড হামলা, শেখ হাসিনার উপরে হামলা, তারপরে অন্য যে হামলাগুলি হয়েছে 10 ট্রাক অস্ত্র, সেগুলি সবই সরকারের দায়িত্ব, রেসপেক্টিভ সরকারের দায়িত্ব। আপনি বোধহয় মনে আছে বোধহয় আপনার 10টা অস্ত্র বিএনপি ক্ষমতার সময় 10টা অস্ত্রের সন্ধান বিএনপি বাইর করছিল, 10টা অস্ত্র উদ্ধার করেছে, আটকে ছিল বিএনপি, সিজ করতে বিএনপি, মামলা হয়েছে বিএনপি ক্ষমতার সময়, আওয়ামী লীগের সময় নয়, আওয়ামী লীগের সময় বিচার শেষ হয়েছে আর কি, কিন্তু বিএনপি 10টা অস্ত্র, এই 10টা অস্ত্র কিন্তু পরবর্তী বোঝা গেল অন্যদের দেওয়ার জন্য পরিকল্পনা ছিল। বিএনপি বিশ্বাস করে সকল পাশাপাশি সকল দেশ শান্তি বন্ধুত্ব বিশ্বাস করে। ওকে, বেশি মাহমুদুল খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। এই স্পিকে একটি বিরতি নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গা ঢাকা দিতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আস্তানা গাড়ছে জঙ্গিরা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় কৌশলগত সুবিধা পাওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়ি ভাড়া নিচ্ছে তারা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আরফ। 1 মিনিট বিরতির পর ফিরছে আলোচনায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আরেফ আমাদের সঙ্গে আছেন। অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের পাহাড়ি এলাকাকে যে সেফ হোম হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা এবং আরো নতুন নেতৃত্বে সংগঠিত হয়ে বড় আরো আক্রমণ করার চেষ্টা করছে, তা প্রতিরোধে কি করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন, প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী? ধন্যবাদ খালেদ আপনাকে। একটি অত্যন্ত সময় উপযোগী বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন। বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু তাত্ত্বিক দিক থেকে দেখি জিনিসটি এবং কৌশলগত যে বিষয়টি আপনি আলোচনা করছেন, এখন যে পাহাড়গুলোকে বেছে নেওয়া হয়েছে এবং তাদের কৌশলগুলো যে পরিবর্তন হচ্ছে, আমি মনে করি সেগুলো অত্যন্ত একটি স্বাভাবিক প্রক্রিয়া তাদের জন্যে, এবং তারা কৌশল পরিবর্তন করবে। আবার চট্টগ্রামকে তারা যে টার্গেটটা করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চট্টগ্রাম হচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী এবং অর্থনীতি যেমন গেটওয়ে অফ বাংলাদেশ বলা হয়, এবং এই বিষয়টাকে তারা রেখে একটা আতঙ্ক সৃষ্টি করে বৈদেশিক বিনিয়োগ বা আমাদের যে চট্টগ্রামকে কেন্দ্র করে একটা বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হচ্ছে, একটা মেগা প্রজেক্ট হচ্ছে, ইকোনমিক জোনগুলো হচ্ছে, এবং সেখানে বিদেশিদের আগমনটাকে আতঙ্কিত করা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আতঙ্কিত করা এবং জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া তারা শুরু করেছে, আমি মনে করি এর উত্তরণের উপায় হচ্ছে প্রথমত সামাজিক যে যোগাযোগ ব্যবস্থাটা আছে তার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। কারণ আমাদের সামাজিক যোগাযোগ যেটা ব্যবহার হওয়ার কথা সেটা কিন্তু ব্যবহার না হয়ে অতিমাত্রায় অধিকতর অপব্যবহার হচ্ছে। আমি মনে করি এই জায়গাটুকু সবার সচেতন হওয়ার দরকার আছে। আর যেই স্টেক হোল্ডারের কথা বলি, এখানে সরকার শুধু একক স্টেক হোল্ডার না, স্টেক হোল্ডার বলতে এখানে সকল রাজনৈতিক দলগুলো রয়েছেন, সকল সামাজিক শক্তিগুলো রয়েছেন, সকল ধরনের জনতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, জনগণ সর্বস্তরে রয়েছেন, প্রত্যেকে স্টেক হোল্ডার। সবার মধ্যে যদি আমরা এই সচেতনতাটুকু বোঝাতে পারি যে তারা যেন আশ্রয়টা না দেয়, তারা যে প্রশ্রয় না দেয়, এবং সংবাদ পাওয়ার সাথে সাথে যেমন সীতাকুণ্ড যে ঘটনাটা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে বাড়িওয়ালা যিনি এবং তার স্ত্রী যে সাহসী ভূমিকা রেখেছেন এবং তারা অত্যন্ত বুদ্ধি খাটিয়ে আইডি কার্ড চেক করেছেন, তারা যে সার্কিটটা বের করে এসে বাজারে গিয়ে দেখেছেন যে রিক্সাওয়ালার সাথে তারা এসছে, তাকে তারা ইন্টারভিউ করেছে, তারপর তারা নিশ্চিত হয়েছে যে এই ভদ্রলোক একটা অন্য কাজে এসছে এবং অন্য একটা উদ্দেশ্য সাধনের জন্য তারা আশ্রয় নিয়েছে। এই ধরনের সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে না পারি, সকল জনগণ, সরকার, অন্যান্য সকল রাজনৈতিক পক্ষ বা আমরা যে থেকে স্টেক হোল্ডার বলছি, সকল অংশীজনের। প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমরা জনাব আব্দুল্লাহ আরেফের কাছে জানতে চাইবো যে প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলাদেশের গেটওয়ের কথা বলছেন, চট্টগ্রামে আরেকটি গেটওয়ে খুলনা, সেখানেও আসলে খুবই কমার্শিয়ালি ইম্পর্টেন্ট জায়গা যদি আমরা বলি, খুলনার প্রতিটি জায়গায় প্রায় তাই খুলনা বিভাগের। সেসব ক্ষেত্রে জঙ্গিরা কোনো বড় ধরনের আঘাত হানার জন্য সংগঠিত হতে পারে, থাকতে পারে, অবস্থান নিতে পারে বা লুকিয়ে থাকতে পারে, সেরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা বা তাদের মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি আপনারা নিচ্ছেন, জনাব আব্দুল্লাহ আরেফ?
আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা, বাংলাদেশ পুলিশ কিন্তু একটি মুক্তিযুদ্ধের চেতনাবাহী একটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এটা বিশ্বাস করি যে এই জঙ্গি, এই অল্প কয়েকজন মানুষ এই বাংলাদেশের মানবতার বিরুদ্ধে যে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে, নগরবাসীর বিরুদ্ধে যে কিছুই করার ক্ষমতা রাখে না। আমরা পুলিশ অত্যন্ত সচেতন এবং আমাদের এক্সিট এবং এন্ট্রি দুইটি পয়েন্টে আমরা নিরাপত্তা জোরদার করেছি এবং আমি বিশ্বাস করি খুলনার মানুষ সহ অবস্থানে বিশ্বাসী এবং আমরা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি কাজেই আমরা প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য এ ব্যাপারে সচেতন এবং কোনো জঙ্গি কোথাও লুকিয়ে থাকতে পারবে না। আমরা সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তাদেরকে দমন করার জন্য। একটি কথা বলতে চাই যে এই মুহূর্তে আমাদের মোটিভেশনটা খুবই জরুরি, যেটা আমরা কাজটি শুরু করেছি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আমরা এই সাধারণ জনগণকে আমরা আমাদের পাশে চাচ্ছি। আমরা অলরেডি মসজিদের ইমাম, আমরা পুরোহিত এবং আমাদের যে সুশীল সমাজে যে সমস্ত লোকজন আছে তাদের মধ্যে জঙ্গি বিরোধী একটি প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা চালাচ্ছি এবং বাংলাদেশ খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চালাচ্ছি এবং সুফল পাচ্ছি। জনগণ কিন্তু আমাদের পাশে রয়েছে। যেহেতু জনগণ পাশে রয়েছে কাজে এই ক্ষুদ্র কিছু লোক ইসলামের নামে, এবং ইসলাম একটি শান্তির ধর্ম, সেই ধর্মটাকে একটি খণ্ডিত অংশে ব্যাখ্যা করে আমাদেরকে কোনো রকম হার্ম করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। অলরেডি আমরা এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট আমরা সিল করে দিয়েছি এবং আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বর্তমান অবস্থায় রয়েছে। জনাব আব্দুল্লাহ আরেফ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা মহানগরী এবং তার আশেপাশের জেলাগুলিতে অনেক বিদেশি নানা কারণে আসেন, কাজ করেন এবং অবস্থান করেন। তাদের নিরাপত্তার জন্য আপনারা বাড়তি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? খুব ভালো একটি কোশ্চিন করেছেন। আসলে আমরা এটা আমাদের সার্বক্ষণিক রুটিন ওয়ার্ক। আমাদের এখানে বেশ কিছু বিদেশি লোকজন রয়েছে এবং আমরা তাদেরকে বাড়তি আমরা তাদেরকে সতর্কতা, আমাদের নিরাপত্তার জন্য আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং আমাদের পোশাকি পুলিশও রয়েছে। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এতে বদ্ধপরিকর। খুলনাতে আসলে ওই ধরনের কোনো আশঙ্কা নাই, তবে আমরা কিন্তু প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা বিশ্বাস করি যে নগরবাসীর সহায়তায়, নাগরিকদের সহায়তায় আমরা এই জঙ্গিবাদকে মোকাবেলা করব। আমরা বিদেশি যারা রয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি। জনাব আব্দুল্লাহ আরেফ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকেও এই স্পিকে এবার একটি বিরতি দিচ্ছি। সিরাজগঞ্জের নিহত সাংবাদিক শিমুলের মাথায় পাওয়া গুলি শাহাদাতপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বন্দুক থেকে ছোড়া হয়েছে। আদালতে জমা দেওয়া ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদনে এই কথা বলা হয়। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু। বিলু ভাই, এই তথ্যটি যখন প্রথম জানা গেল যে শিমুলের মাথা থেকে পাওয়া গুলি বা লেড বল, আমরা যেরকমই বলি না কেন, তা শাহাদাতপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর শটগানের, স্থানীয় লোকজনরা কি বলছেন? স্থানীয় লোকজন আগে থেকে জানতেন যে এটি মিরুর অস্ত্র থেকেই করা হয়েছে, এই গুলিটি মিরুর অস্ত্রেরই ছিল। তারপরেও যখন ব্যালিস্টিক টেস্টে রিপোর্ট এসছে তখন তারা আরও নিশ্চিত হয়েছে যে একটি বিচার প্রক্রিয়ায় যখন মিরুকে আনা হবে তখন নিশ্চিত করেই আইন প্রয়োগকারী সংস্থা অথবা সরকার পক্ষ প্রমাণ করতে সমর্থ হবে যে এটি মিরুরই একটি অপকর্ম ছিল এবং মিরুর গান থেকে এই ফায়ারটি হয়েছিল, যার বলে লেড বলের কারণে সাংবাদিক শিমুলের মৃত্যু হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বলটির ওজন 0.50 গ্রাম এবং এটি যে তার বন্দুক থেকেই করা হয়েছে এটা প্রমাণ করার জন্য পুলিশ আরও 2টি ফায়ার করে, তার কাছে যে গুলিগুলো ছিল তা থেকে আরও 2টি ফায়ার করে নিশ্চিত হয়েছে যে তারা কি পরিমাণ গুলি, তার ওজনটা কি ছিল, এইসব যে খুঁটিনাটি বিষয়গুলো নিশ্চিত হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি মিরুর বন্দুকের অনুকূলে অর্থাৎ তার গান লাইসেন্সে 110টি গুলি এন্ট্রি থাকলেও 67টি গুলির কোনো হিসাব মিরু দিতে পারেনি, যে কারণে পুলিশ এটা নিয়েও তদন্ত করছে। আর আপনাকে জানিয়ে রাখি যে 3টি মামলা হয়েছে সব মিলিয়ে এই ঘটনায়। 2টি মামলায় মিরু আসামি আর একটি অস্ত্র মামলায় তার ভাই আসামি। অর্থাৎ মিরুর বিষয়গুলো নিয়ে এলাকার লোক যে একটা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যত ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে সেই সব তথ্য যখন পুলিশ দিচ্ছে বা আদালতের সামনে নিয়ে আসছে তখন বিচারের একটা নিশ্চয়তা পাচ্ছে স্থানীয় লোকজন এবং তারা বিশ্বাস করে যে এই বিচারে তাদের যে চাওয়া, এই সাংবাদিক হত্যার বিষয়ে তাদের যে চাওয়া অর্থাৎ ন্যায্য একটা দাবি পূরণ হতে যাচ্ছে, অর্থাৎ বিচার একটা সুপথেই যাচ্ছে, এটাই তারা বিশ্বাস করে। বিশেষ করে শাহজাদপুরের মানুষের এটাই চাওয়া ছিল যে একটা ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার জন্য যেন আইন প্রয়োগকারী সংস্থা বা সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ সঠিক পদক্ষেপ নেয় এবং ইতিমধ্যেই সেই পথেই পুলিশ এগুচ্ছে বলে স্থানীয় লোকজন মনে করে।
বিলু ভাই, নিহত সাংবাদিক শিমুলের পরিবার এখন কি অবস্থা আছে? তাদের কোনো বক্তব্য আপনি এই ব্যালিস্টিক রিপোর্ট পাওয়ার পরে তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? তাদের কারোর সঙ্গে আমার যোগাযোগ হয়নি, তবে এইটুকু আমি জানি দেখতে সরকার কিন্তু ইতিমধ্যেই মিরুর ওয়াইফকে একটা চাকরি দিয়েছে, বগুড়ায় তিনি চাকরি পেয়েছেন। আর তার পরিবারের যাদের সাথে আমি এর আগে কথা বলেছি তারা কিন্তু বেশ আন্তরিক, অন্তত যে বাচ্চা দুটি রেখে গেছে তাদের বড় করে তোলবার ক্ষেত্রে সবারই একটা প্রচেষ্টা রয়েছে। সব মিলিয়ে মিরুর পরিবার এখন অনেকটাই নিরাপদ সরকারের কারণে এবং তার পরিবারের লোকজনের সহানুভূতির কারণে। অর্থাৎ সব বলা যায় যে পরিবারটি হয়তো শেষ পর্যন্ত টিকে যেতে পারে সরকারের সহযোগিতায়। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।